দর্শক, আমরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, আমাদের কাছে জামায়াত ইসলামী সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। মুক্তিযুদ্ধে তাদের কর্মকাণ্ড, আমাদের বুদ্ধিজীবীদের পাকিস্তানি জান্তা সহায়তায় শেষ করে দেবার নীল নকশা, আমাদের ২ থেকে ৪ লাখ নারীর সম্ভ্রম হারানোর পেছনে তাদের কুকীর্তি, এগুলো আমাদের আলোচনার বিষয় সবসময়, কারণ তাদের বিচারটা এখনো ঠিকমতো হয়নি। তারা এখনো ৭১ তাদের ভূমিকার জন্য আমাদের কাছে ক্ষমা চায়নি। তারা দেশের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেনি কখনো। বাংলাদেশ নামের এই ভূখণ্ডটিতে যতদিন আমরা থাকব, ততদিন জামাতকে তাদের কৃতকর্মের জন্য আমরা ঘৃণা করব, মনে রাখব। তাই না? কিন্তু এই দলটি যখন আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় বসার চিন্তা করে, তখন আমাদের আলোচনাটা ঠিক আর আলোচনার মধ্যে থাকে না। আমরা একটু হোঁচট খাই, একটু হতভম্ব হয়ে যাই। একজন নারী হিসেবে জামাতের কথা উঠলেই আমার প্রথমেই মনে আসে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীদের কথা, যাদের সংখ্যা আমরা জানি না আসলে কত। আর এ কারণেই আমরা বলি ২ থেকে ৪ লাখ, যাদের অনেকের মৃত্যু হয়েছে অনেক কারণে। পাকিস্তানিদের ক্যাম্পে অসহ্য অত্যাচারে, জরায়ুতে কিংবা গর্ভকালীন সময়ে নানা ইনফেকশনের কারণে, সেখানে অসময়ে গর্ভপাতের কারণে এবং পরবর্তীকালে অ্যাবর্শন করতে গিয়ে। যুদ্ধ পরবর্তী সময়টাতে সমাজে টিকতে না পেরে আত্মহত্যা করেছিলেন একটা বিরাট বিরাট সংখ্যাও। তো দর্শক, ১২ তারিখে নির্বাচন। আমি নারীদের কাছে জানতে চাই, এই নির্বাচনে কি আপনারা অংশ নেবেন? এই হাঁ এবং না ভোটের ব্যাপারটি কি আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন? হাঁ ভোট দেওয়া মানে যে এই বীরাঙ্গনাদের সাথে এক সীমাহীন বিশ্বাসঘাতকতা, তা কি আপনারা বুঝতে পারছেন? এবং এর মাধ্যমে যে আপনারা আপনাদের জীবনেও, আমাদের নারীদের জীবনকেও এক কঠিন বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছেন, সেটা কি বুঝতে পারছেন? কিভাবে? সেটা নিয়ে একটু আলোচনা করব আজকে। চারদিকে দেখুন এখন একটি গুঞ্জন যে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় নাও আসে, তারা এক শক্তিশালী অবস্থান নিয়ে বিএনপির সাথে থাকবে। ঢাকার আমেরিকার দূতাবাসে ৪ নারী সাংবাদিকের সাথে আলোচনার সময় যে অডিও রেকর্ড বের হয়েছিল, সেই অডিও রেকর্ডের আলোচনার ভিত্তিতে এই গুঞ্জনটা এখন অনেকেই মনে করছেন যে সত্য হতে যাচ্ছে আরকি। তো এই ফাঁস হওয়া অডিও বার্তা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিস্তারিত। এই মিটিংয়ে একটি বার্তা স্পষ্ট। আমেরিকা চায় জামাত আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। কেন তারা জামাতকে ক্ষমতায় চায় সেটি তারা স্পষ্ট করে সেখানে বলেনি। তারা শুধু জামাতকে জাস্টিফাই করেছে। জামাতের গায়ে যে ময়লাগুলো লেগে আছে, ইসলামপন্থা, যুদ্ধাপরাধ, নারী অধিকার বিষয়ে তাদের অসম চিন্তা, এ সবকিছু জামাত কেন করবে না, এবং যদি করে তাহলে আমেরিকা কিভাবে আমাদের অর্থনীতিকে চাপে ফেলে, আমার দেশের অর্থনীতিকে চাপে ফেলে জামাতকে সে জিনিসগুলো করা থেকে বিরত রাখবে, সে কথাগুলোই বারবার তারা এই মিটিংয়ে বলেছে। আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা শুনেছেন। তো দুনিয়াব্যাপী চালানো আমেরিকার দ্বিচারিতা সম্পর্কে আর কি বলবো? দেখুন, এই গত ১৩ই জানুয়ারি আমেরিকার সেক্রেটারি অফ স্টেট বলেছেন, আজ আমরা মুসলিম ব্রাদারহুডের লেবানিজ, মিশরীয় এবং জর্ডানীয় শাখাগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করছি। তারা মার্কিন নাগরিক এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এবং ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্কিত সকল শাখাগুলোর সক্ষমতা এবং কার্যক্রম আমরা নির্মূল করব। এখন এই যে গ্রুপগুলোর কথা এখানে বলা হলো, তাদের আইডিওলজির সাথে জামাতের আইডিওলজির কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে কেন এই দলগুলোকে আমেরিকা নিষিদ্ধ করছে, কিন্তু আমাদের দেশে তারা সেরকম একটি দলের সাথে কাজ করতে চাইছে? কেন আমাদের যুদ্ধ অপরাধী দলকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চাচ্ছে? কারণ এখানে তাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য আছে। মুসলিম ব্রাদারহুড যদি একটি রেড অ্যালার্ট হয়, তাহলে জামায়াতে ইসলামীকে একই দৃষ্টিকোণ থেকে তাদের দেখতে পারতে হবে, কিন্তু সেটা তারা আমাদের ক্ষেত্রে দেখছে না। এটাই হলো তাদের দ্বিচারিতা। কিন্তু জামাতের দ্বিচারিতা কি আমেরিকা সত্যি কোনো কিছু করে রোধ করতে পারবে? তাদেরকে কন্ট্রোল করতে পারবে? গত ১৬ মাসে জামাতের কর্মকাণ্ড দেখলে কি সেটা আশা করা যায়? ধরুন, এই সরকারের একটি বহুল প্রচলিত নারী সংস্কার
কমিটি ছিল এবং তাদের রিপোর্টকে সবচেয়ে আগে কারা প্রত্যাখ্যান করেছিল? জামাত, এবং তাদের সাথে অবশ্যই অন্যান্য ইসলামিক দলগুলো। তারা বলেছিল এই সংস্কার কমিটির প্রস্তাবনা কোরআন বিরোধী সংস্কার, কোরআন পরিবর্তনের সংস্কার, আয়াত পরিবর্তনের সংস্কার। তাদের মতে নারীরা এদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তারা মা বোন হিসেবে ঠিক জায়গাতেই সম্মানের সাথে আছেন। অর্থাৎ নারীর অধিকার তাদের কাছে পাবলিক প্লেসে নয়, প্রাইভেটে, ঘরে। তো এই ধারাবাহিকতায় পরবর্তীতে জামাত ঘোষণা দেয় ক্ষমতায় গেলে তারা নারীর বাইরের কাজের সময় ৮ ঘন্টা জায়গায় ৫ ঘন্টা করবে। জামাতে আমির শফিকুর রহমান ২০২৫ সালের অক্টোবর মাসে আমেরিকায় বেশ একটি সফরে যান, সেখানে অনেকগুলো মিটিং করেন, তার জন্য মিটিং এর অ্যারেঞ্জ করা হয় এবং সেখানে একটি মিটিং এ তিনি কি বলেছেন আমি সেটি হুবহু একটু পড়ছি আপনাদের জন্য। বিয়ের বয়স হওয়া পর্যন্ত, কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাপ তো শুধু তার সেবাই করে গেল, মানে মেয়েটি সেবা করে গেল, কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হয় তখন ওই বাপ মা তার সেবাটা আর নিলেন না, বরং একজন যুবকের হাতে তাকে তুলে দিলেন উপহার হিসেবে। দর্শক খেয়াল করেন, উনি মেয়েকে উপহার হিসেবে একজন যুবককে দিচ্ছেন বলে উল্লেখ করলেন। এই যে উপহার হিসেবে দেওয়ার কথা বললেন, এটা কিসের উপমা জানেন? মেয়েদেরকে পণ্য হিসেবে, দাসী হিসেবে ব্যবহার করার উপমা। মেয়েদের শত্রুপক্ষের কাছে আগের দিনে উপঢৌকন হিসেবে পাঠিয়ে যুদ্ধে মিত্র তৈরি করার একটা উপায় ছিল সেটা। দর্শক, জামাত বর্তমানে এতই ক্ষমতাবান হয়ে উঠেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে এমন কিছু আইনি পরিবর্তন এনে ফেলেছে যেগুলোকে দিয়ে আসলে নারীকে পেছনে ঠেলে দেওয়ার একটা উপায় করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে একটি আইন পাশ হয়েছে যে পুরুষরা এখন তাদের আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না তারা যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। আপনাদের এটাও মনে আছে যে কিছুদিন আগে যৌতুকের জন্য আইনের একটি অধ্যাদেশ জারি করা হয়, যেখানে বলা হয়েছে যে নারীকে স্বামীর পরিবারে কেউ যদি সাধারণ নির্যাতন করে তাহলে নারী সরাসরি মামলা করতে পারবে না, আগে তাকে সালিশের মাধ্যমে হয়ে তারপরে কোর্টে আসতে হবে, সেখানে না যদি সমাধান না হয়। তো অনেক প্রতিবাদের পরে এই অধ্যাদেশ যদিও বাতিল করা হয়েছে, তবে একবার ভাবুন তো দর্শক, যে এই অধ্যাদেশ এই চিন্তা কিভাবে তাদের মাথায় আসলো, এই অধ্যাদেশ কিভাবে জারি বা হলো? এই অধ্যাদেশ যদি সত্যি এখনো অ্যাক্টিভ হতো তাহলে নারীদের অবস্থা কি হতো বলুন তো? দর্শক, দলীয় পর্যায়ে এ ধরনের কার্যকলাপের বাইরে তাদের যে শিক্ষার্থী সংগঠনটি আছে শিবির, তারাও একই মতাদর্শে লালিত পালিত হচ্ছে। তো দর্শক, তথাকথিত জুলাই আন্দোলনের সময় এই সন্ত্রাসীরা যে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে এই কাণ্ড করেছিল সেটা তো আপনাদের মনে আছে, তাই না? নারী আন্দোলনের প্রতিকৃত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে যেদিন এই কাজ করা হয়েছিল সেদিন কিভাবে আমরা বুঝিনি যে কারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে, কারা এই আন্দোলনের পেছনে আছে? আপনাদের মনে আছে কিনা জানি না, ডাকসুর নির্বাচনের আগে সাদিক কায়েম মেয়েদের হোস্টেলে গিয়েছিল ভোট চাইতে, তখন এক মেয়ে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা যদি ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসেন তাহলে আমাদের পোশাক আশাকে চলাফেরায় কি আপনারা কোনো এমবার্গো দিবেন, কোনো কিছু বলবেন যে এটা করা যাবে না ওটা করা যাবে না? তো উত্তরে সাদিক কায়েম বলেছিল আপনারা এখানে অনেকেই টি শার্ট পরে এসেছেন, জিন্স পরে এসেছেন, আমি কি আপনাদের কিছু বলেছি? এই যে সাদিক কায়েম বলল আপনারা যে টি শার্ট পরে এসেছেন, আমি কি কিছু বলেছি? কথাটার মানেই হচ্ছে যে টি শার্ট এবং জিন্সের সমস্যা, তাই না? শুধু তাই নয়, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আমরা একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। ধরুন আমরা সবাই দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি, কিন্তু মেয়ে শিক্ষার্থীদের সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে নারীরা নাকি এসব জায়গায় ঢুকতে পারবে না। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক ইন্টারভিউতে জামাতের আমির শফিকুর রহমান নারী বিষয়ে তার অবস্থান খুব পরিষ্কার করেছেন এবং এর পরপরই কর্মজীবী নারীকে পতিতা বলে তিনি
আহ, একটি পোস্ট করেন তার টুইটার হ্যান্ডেলে, এবং সেটি আমরা সবাই দেখেছি। এই দুই ঘটনার প্রেক্ষিতে জামাত নারীদের নিয়ে কি চিন্তা করে, তারা নারীদের কোথায় দেখতে চায়, কর্মজীবী নারীদের সম্পর্কে তাদের অবস্থান কি, এই দেশে তারা কি ধরনের শাসন ব্যবস্থা চায়, এগুলো নিয়ে কি আমাদের আর কোনো সন্দেহ আছে? আল জাজিরার ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল জামাত ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা। এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর না দিয়ে একটু এড়িয়ে যান। তিনি বলেন যে এই ধরনের সিদ্ধান্ত জনগণের ইচ্ছার উপর নির্ভর করবে, এবং এ আইন দেশের উন্নতির জন্য যদি ভালো হয়, সে ভালো হবে কিনা সেটার উপর নির্ভর করবে। তিনি আরো বলেন যে শরিয়া বিধান বাস্তবায়ন হবে আসলে সংসদে, এবং সংসদই সেটা সিদ্ধান্ত নেবে, এবং সংসদ তখনই সিদ্ধান্ত নেয় যখন তার জনসাধারণের কাছ থেকে সেই ইচ্ছাটা আসে। হ্যাঁ, জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। তো মোট কথা দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, শরিয়া আইন বাস্তবায়নের বিষয়টি বাতিল করা তো দূরের কথা, জামাত যদি সংসদীয় গরিষ্ঠতা অর্জন করে তাহলে শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়নের সমূহ সম্ভাবনা রয়েছে, তাই না? তো দর্শক, খুব মজার ব্যাপার কি জানেন, বর্তমানে গত দুদিন ধরে জেফ্রি এপস্টিন কেলেঙ্কারিকে নিয়ে যা আমরা দেখছি, সেগুলোকে কেন্দ্র করে জামাতের একদল ছাগল বলার চেষ্টা করছে যে শরিয়া আইনই একমাত্র উপায় সমাজকে এই ধরনের নির্মমতা থেকে রক্ষা করার। কিন্তু অভিজাত অপরাধকে ইসলামবাদের পক্ষে যুক্তি বানানোর নৈতিক অবস্থান নয়, এটা সুযোগ সন্ধানী চতুরতা। জামাত সেটাই করছে। জামাতের আমির আল জাজিরার ইন্টারভিউতে দ্ব্যর্থহীনভাবে বলেছেন একজন নারী কখনোই জামাতের নেতৃত্ব দিতে পারবেন না। তিনি যুক্তি দেন আল্লাহ পুরুষ ও নারীকে পৃথক ভূমিকা দিয়ে সৃষ্টি করেছেন। তার মতে একজন নারীর প্রাথমিক দায়িত্ব হলো সন্তান ধারণ এবং মাতৃত্ব, এবং সে কারণে সংগঠনের নেতৃত্বে দেওয়ার জন্য নারী অনুপযুক্ত। তো যখন বিশ্বের বিভিন্ন নারী রাষ্ট্রপ্রধানদের উদাহরণ দেওয়া হয়, আল জাজিরার সাংবাদিক যখন উদাহরণ দিয়ে বলেন যে এসব দেশেও তো নারী রাষ্ট্রপ্রধান আছে, আপনি কি মনে করেন, তখন জামাতের আমির বলেন যে এই সংখ্যাটা খুবই নগণ্য। অথচ দেখুন, ৭৫-এর পরবর্তী সময়ে তারা যখন বিএনপির বি পার্টি হয়ে উঠেছিল, সে সময় তাদের নারী নেত্রী কে ছিল? খালেদা জিয়া। খালেদা জিয়ার নেতৃত্বেই তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করতেন, তাকে নেত্রী মানতেন। এসবই হলো জামাতের দ্বিচারিতা দর্শক। তারা বলে ক্ষমতার জন্য সবকিছু করা যায়, সব ধরনের লেবাস পরা যায়, প্রয়োজনে সেগুলোকে ছুঁড়েও ফেলা যায়। নেতৃত্ব তো দূরের কথা, জামাতের প্রথম সারিতেও কিন্তু আমরা কোনো নারীকে দেখতে পাই না, তাই না? আল জাজিরার ইন্টারভিউতে, তো এই আল জাজিরার ইন্টারভিউতে এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয় এবারের নির্বাচনে জামাত কেন কোনো নারী প্রার্থী দিল না, এবং এর জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন এখনো মহিলা নেত্রী প্রস্তুত করার প্রসেসিং এ আছেন, তারা প্রক্রিয়ার মধ্যে আছেন। মানে হলো এবার কোনো নারী নেত্রী যাবে না, কোনো সংসদ সদস্য প্রার্থী হবে না, পরে কখনো হলেও হতে পারে। আমরাও দেখেছি জামাতের এত বছরের ইতিহাসে কোনো বড় নারী নেতৃত্ব নাই। তাদের দলে নারীদের একমাত্র কাজ হলো শুধু বোরখা পরে মুখ ঢেকে মিছিলে যাওয়া। তবে দর্শক, সম্প্রতি তারা নারীদের সামনে আনার চেষ্টা করছে। গত মার্চ মাসে তারা প্রথমবারের মতো প্রেস ক্লাবের সামনে একটি ছোটখাটো সমাবেশ করেছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে। কি বলবো, এই সবকিছুই জামাতের দ্বিচারিতা। যেহেতু তারা জানে অর্ধেক ভোটারই এখন নারী ভোটারদের কাছে টানতেই তারা এই কাজটি করেছে। তাছাড়া দর্শক, পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের মডারেট হিসেবে দেখাতেও জামাত বিভিন্ন ধরনের দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। যেমন ধরুন, গত ৭-৮ মাসে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে যাওয়ার সময় তারা কয়েকজন নারীকে সাথে নিয়ে গেছে। কিন্তু আমরা কি আসলে জানি যে
এই নারীরা কারা, ওনাদের নাম কি, ওনাদের পদবি কি, ওনারা আসলেই কি নারী ছিলেন কিনা? আমি সরি, বাট কাউকে দেখা যাচ্ছিল না। তো আমরা যখন আমরা যখন তখন জামাতের হায়ার, মিড লেভেল এবং লোয়ার র্যাঙ্ক নেতাদের কাছ থেকে অনেক সবক শুনি, অনেক রকমের কথা শুনি, কিন্তু আমরা কি এখন পর্যন্ত কোনো নারী নেত্রী কিছু বলেছেন জামাত থেকে দেখেছি? দেখিনি কিন্তু। তো আল জাজিরার সাথে ইন্টারভিউতে তিনি নারীদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টা কমিয়ে আনার বিষয়টি আবারও তুলে আনেন, কেননা তিনি মনে করেন এটি একটি নৈতিক কারণ। নারীকে সন্তান লালন পালনে মনোযোগ দিতে হবে, কেননা নারী যেহেতু সন্তানকে দুধ খাওয়ায়, তাই নারী নাকি এতক্ষণ কাজ করতে পারবে না অফিসে, বা এতক্ষণ তার কাজ করা উচিত নয়। সন্তানদের যেন নারী পর্যাপ্ত সময় দিতে পারে, ভালোভাবে লালন পালন করতে পারে, ভালোভাবে দুধ খাওয়াতে পারে, এই সুযোগ করে দিতেই নাকি নারীদের কর্মঘণ্টা কমানোর কথা তারা প্রস্তাব করেছে। তো কতগুলো প্রশ্ন এখানে চলে আসে দেখেন। ৫ ঘন্টা কাজের বিনিময়ে ৮ ঘন্টার বেতন কি নারী পাবে? অবশ্যই আমি আমার পরিবারকে সময় দিতে চাই, কিন্তু আমার টাকাটাও তো দরকার, আমার ক্যারিয়ার ল্যাডারও দরকার। ৫ ঘন্টা কাজ করলে কি আমি আমার ক্যারিয়ার ল্যাডারে ঠিক মতো উঠতে পারবো? এই যে নারীরা মাতৃকালীন ছুটি পায়, কত নভেল একটা ব্যাপার। নারীবাদীরা অনেক বছরের যুদ্ধ করে এই অধিকারটুকু আমরা আদায় করেছি, তাই না? কিন্তু এই এই মাতৃকালীন ছুটি নিয়েও কিন্তু ফেমিনিস্টদের মধ্যে, নারীবাদীদের মধ্যে অনেক আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট আছে যে এই ছুটি কি কোনোভাবে নারীকে তার ক্যারিয়ার ল্যাডার থেকে দূরে সরিয়ে নিচ্ছে? যদি নিয়ে থাকে তাহলে কি করা দরকার? দর্শক, শিশুকে বুকের দুধ খাওয়ানো, তাকে প্রতিপালন করতে গিয়ে নারীর ঘরের মধ্যে ঢুকে যাওয়ার যুদ্ধ থেকে কিন্তু আমরা, মানে সারা পৃথিবী অনেক আগেই বেরিয়ে এসেছে। সারা দুনিয়া জুড়ে নারীবাদীদের এক কঠিন যুদ্ধ ছিল দুধ খাওয়ানোকে কেন্দ্র করে, বাচ্চা লালন পালনকে কেন্দ্র করে। নারী যেন বাইরের কাজ থেকে বিতাড়িত না হয়, নারীর বুদ্ধি, যোগ্যতা, কর্মক্ষমতা এগুলো যেন চার দেয়ালের মধ্যে মরে না যায়। দুনিয়া কিন্তু অনেক আগেই এগুলো এগুলো পার হয়ে এসছে। এখন ব্রেস্টফিডিং কে এবং সন্তান লালন পালনের সাথে সাথে নারীর বাইরের জগৎটাকে কিভাবে আরো সহজ করা যায়, সে কারণে মাতৃকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন কর্মস্থলে ডে কেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অথচ জামাতের আমির এসবের ধারে কাছে না গিয়ে কি বললেন? তিনি বললেন যে নারীদের কাজের সময় কমিয়ে দিবেন। নারীকে সম্মান দেওয়ার নাম করে তাকে সাইডলাইন করার এই উদ্যোগ, তাকে ঘরে ঢুকানোর এই উদ্যোগ, কি অডাসিটি, তাই না? জনাব শফিক রহমান, আসল কথা কি জানেন? আপনি এবং আপনারা কখনো নারীর স্তন্যকে অঙ্গ হিসেবে দেখেননি। আপনারা এর মধ্যে সবসময় যৌনতা খুঁজে পান। নারীর শরীরকে ঘিরে এই যে আপনাদের দিনরাত চিন্তা, মাথার মধ্যে এই যে আপনাদের কেবল ঘুরপাক করে নারীর এই শরীর, এ থেকে আপনারা কবে বের হয়ে আসবেন বলতে পারেন কি? আসল কথা কি জানেন? নারীকে ঘরবন্দি করাই জামাতের আমিরের এবং জামাতের একমাত্র দর্শন, ইচ্ছা এবং পরিকল্পনা, এবং সেটাই কিন্তু আমরা পরবর্তীতে তার বক্তব্যে দেখতে পাই। আল জাজিরার সাথে সাক্ষাৎকারের ঠিক পরপরই নিজের সামাজিক মাধ্যমে জামাতের আমির খুব স্পষ্ট করে বলেছেন, কর্মজীবী নারীরা আসলে পতিতা। কি দুঃসাহস ভাবা যায়! আইডি হ্যাক হয়েছে, তিনি এসব কথা লিখেননি, এসব অনেক নাটক এখনো চলছে। কিন্তু দর্শক, আমরা কি জামাতের আমিরে এই ধরনের উক্তিতে খুব অবাক হচ্ছি? হয়তোবা শব্দটা আমাদের কাছে, অনেকের কাছে শুনতে খারাপ লাগছে, কিন্তু জামাত যে নারীকে ঘরবন্দি করে রাখতে চায় এটা তো আমাদের কাছে নতুন কিছু নয়। কর্মজীবী নারীকে এর আগেও জামাতের বিভিন্ন নেতা আকারে ইঙ্গিতে পতিতা কি বলেননি? এই তো সেদিন এক জামাতের নেতা কি বললেন? তিনি বরগুনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম হাসান, তিনি বললেন ডাকসু পতিতালয়, তাই না? অথচ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েই কিন্তু তারা তথাকথিত জুলাই আন্দোলনটি করেছিল। এখন আন্দোলন শেষে মেয়েগুলো পতিতা হয়ে গেল। জামাতের আমির শফিকুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার স্ত্রী ডাক্তার আমিনা শফিক একজন ডাক্তার, তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। আপনার ২ মেয়ে এমবিবিএস,
এফসিপিএস, এমপিএইচ এসব ডিগ্রিধারী, এবং তারা দুজনেই বাংলাদেশের দুটি নামকরা মেডিকেল কলেজে পড়ান। আপনার যে একটিমাত্র ছেলে আছে সেও কিন্তু ডাক্তার। সন্তান লালন পালন করতে গিয়ে আপনার স্ত্রীর ক্যারিয়ার কিন্তু থেমে থাকেনি। তিনি আপনাদের ৩ জন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, তাই না? এখন কর্মজীবী নারীদের আপনি যে উপাধি দিয়েছেন, আমরা কিন্তু আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের সম্পর্কে সেরকম কখনোই মনে করি না, সেই উপাধিও দিচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আপনার স্ত্রী এবং আপনার ২ মেয়ে সম্পর্কে, যারা বাইরে কাজ করে, তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করেন? একটু জবাব দিবেন কোথাও না কোথাও, প্লিজ। আপনাদের আগে বলেছিলাম যে জামাতের সামনের সারিতে কোনো নারী নেত্রী নেই। তবে ইন্টারেস্টিং কি জানেন? এখন কিন্তু আপনারা একজনের কথা বলতে পারবেন, সামান্থা শারমিন। এই মেয়েটি সারা জীবন কোনো পর্দা করেনি। এনসিপিতে যোগ দেওয়ার পরে মেয়েটি পর্দা করতে শুরু করেছে, মেয়েদের পোশাক কেমন হবে সে সম্পর্কে কমিটি গঠন করার কথা বলেছে, এবং জামাতের মধ্যে যে হাজার হাজার নারী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক আছে সেটা প্রচার করছে। মজার কথা কি জানেন? জামাতের এই হাজার হাজার কোয়ালিফাইড নারী সদস্যরা জামাতের আমিরের এই কথার কোনো প্রতিবাদ করেনি। কেননা তারা মনে করে ইসলামে নাকি আছে নারীরা কখনো নেতৃত্ব দিতে পারবে না। তো তারা বলছে যে তারা এটা মেনে নিয়েছে। তারা শুধুমাত্র মিছিলে যাবে, জোব্বা পরে মিছিলে যাবে, ছোট ছোট দলীয় পদ পাবে, এবং এতেই তারা খুশি। এখন এই ছবিগুলো দেখুন, কি দেখছি আমরা? এই বাংলাদেশ আমরা কবে দেখেছি? আমি আপনাদের অবশ্যই বলতে চাই যে বোরখায় আমার কোনো সমস্যা নেই, আমাদের অনেকেরই কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে যখন একটি দেশের চেহারা এভাবে পাল্টে যায়, তখন মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক নয়? আমি নারীদের কাছে একটি প্রশ্ন করতে চাই। হজরতের স্ত্রী বিবি খাদিজা, যিনি একজন অসম্ভব ধনী ব্যবসায়ী ছিলেন, একজন নারী ব্যবসায়ী ছিলেন সে সময়, তাকে নিয়ে ওনারা কি চিন্তা করেন? অন্যদিকে ইসলাম এবং কোরআনকে তারা রেফার করে বলছে ইসলামে নাকি নারী নেতৃত্ব নেই। কত বড় মিথ্যাচার দেখুন! কোরআনকে কিভাবে তারা বিকৃত করছে? কোরআনে কোথাও কি আসলে আছে নারীরা নেতৃত্বে যেতে পারবে না, মানা করা আছে? নেই কিন্তু। আপনারা প্লিজ একটু গবেষণা করে দেখবেন, এবং জামাতের ফাঁদে পড়ে নিজেদেরও ঈমান নষ্ট করবেন না, শিরক করবেন না। তো দর্শক, আমি এতক্ষণ আপনাদের জামাতের দ্বিচারিতার কথা বললাম। এই দ্বিচারিতা জামাতের পলিসিগত সিদ্ধান্ত। উদ্দেশ্য হাসিলের জন্য তারা যে কোনো কিছু করতে পারে। তো সেই উদ্দেশ্যটা কি দর্শক? তারা বলে গণতন্ত্রের কথা, তারা বলে নারী পুরুষের সমান অধিকারের কথা, তারা বলে সংখ্যালঘুদের সমান অধিকারের কথা। এই সবই কিন্তু ভরং। প্রকৃতপক্ষে তারা একটি ইসলামবাদী দল। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করাই তাদের উদ্দেশ্য, শরিয়া আইন কায়েম করাই তাদের প্রধান উদ্দেশ্য, নারীকে অন্ধকারে ঠেলে দেওয়াই তাদের উদ্দেশ্য, সে আপনি যেভাবে বলেন না কেন। এই জামাতকে কি আপনি আপনার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? সিদ্ধান্ত কিন্তু আপনার। আর আমার সিদ্ধান্তের কথা যদি বলেন, আমার মা বাবা আমাকে মানুষের মতো মানুষ করেছেন, নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন, এবং আমি জানি আমাকে দেখে আরো ১০০টি নারী উৎসাহিত হয়েছেন নিজেদের প্রতিষ্ঠিত করতে। সে আমাকে, আমার পরিবারের আদর্শকে জামাতের আমির বলেছে আমি চাকরি করি মানে আমি পতিতাবৃত্তি করি। এ কি শুধু আমাকে অপমান? না, এটা আমার বাবা মাকে অপমান, আমার পরিবারের আদর্শকে অপমান, হাজার সংগ্রামী মাকে অপমান, এবং হাজার নারীর পথ চলাকে অপমান করা, তাই না? সুতরাং নারীরা, আপনারা যারা শুনছেন, আপনারা প্লিজ প্রতিবাদ করুন, প্লিজ আপনারা প্রতিহত করুন। সামান্থার মতো নারীদের এড়িয়ে চলুন। এই অমনিশা থেকে দেশকে আমাদের রক্ষা করতেই হবে, আর সেটা কেবলমাত্র সম্ভব যখন আমরা প্রতিবাদ করব। কেননা যখন নারীরা জাগে তখন কোনো অশুভ শক্তি আর দাঁড়াতে পারে না। সুতরাং এই নির্বাচনকে বয়কট করার মাধ্যমে এই প্রতিবাদ শুরু করুন। মনে রাখবেন, জামাতকে যদি আমরা এবার থামাতে না পারি তাহলে আমরা গভীর সংকটে পড়ে যাব, নারীরা এক অন্ধকার যুগের দিকে হাঁটবে।
এবং সেটা যে কত বছরের জন্য হবে, ৫ বছরের জন্য, ১০ বছরের জন্য না ১৫ বছরের জন্য সেটা কিন্তু আমরা জানি না। জামাত এখন পর্যন্ত যা করেছে এটা কেবলমাত্র শুরু, এটা মনে রাখবেন। তারা ক্ষমতায় আসলে নারীদের যে কি অবস্থা হবে সেটা আমরা কিন্তু আফগানিস্তান, ইরান এই দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারি। তাই না? অন্যদিকে আমি যদি আপনাদের আরেকটি কথা বলি যে নির্বাচন আমার ৭১ কে মুছে দিতে চায়, যে নির্বাচন আমার সংবিধানে হাত দিতে চায়, সে নির্বাচনে আমি কেন অংশ নিব? কিভাবে অংশ নিব? তাই না? তাই এই অপশক্তিকে রুখতে এই নির্বাচন আমাদের বর্জন করতেই হবে। আমাদের চিৎকার করে বলতে হবে জয় বাংলা। কেননা ওই জয় বাংলাতেই আমাদের মুক্তি, নারী মুক্তি, সার্বভৌম অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের স্টেবিলিটি। ওটাকেই ওদের সবচেয়ে ভয়, ওই শক্তিকেই ওদের সবচেয়ে ভয়। তাই সবাই চিৎকার করে বলুন জয় বাংলা।